তো আমাদের মূল আলোচনার টপিকটা আজকে হচ্ছে সিএসএস, এবং সিএসএস এর সাথে সাথে আমরা এইচটিএমএল গুলোও দেখব। তো আমি একটা প্রেজেন্টেশন শেয়ার করছি। তো আমাদের আজকের ব্যাপারটার ক্লাসের মূল বিষয় হচ্ছে বেসিক সিএসএস, অর্থাৎ সিএসএসটা নিয়ে আমরা আজকে দেখব। তো সেই ক্ষেত্রে আমরা আজকে কি কি দেখব মোটামুটি এরকম একটা প্ল্যান করেছি, সেটা দেখাই আপনাদেরকে। যে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে একটু স্টাইল করে প্রেজেন্টেশনটা দেখাচ্ছি। এটার পিছনে কারণ হচ্ছে কি, যে যেহেতু আমরা স্টাইল নিয়ে আজকে পড়বো, তো একটু স্টাইল এখানেও করা হোক, সে বিষয়টাই আর কি। প্রথমে দেখবো আমরা আজকে যে ডিসপ্লে প্রপার্টি, ব্লক আর ইনলাইন, এই বিষয়গুলো, ডিসপ্লে প্রপার্টিটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখাবো আপনাদেরকে। তারপর হচ্ছে যে আমরা সিএসএস এর লেআউট গুলা নিয়ে আপনাদের আলোচনা করব। সরি, একটু ওয়েট করেন। যে টপিকগুলো আমি বললাম সেগুলো তো আলোচনা করবোই, তবে তার আগে একটু সিএসএস এর পরিচয়টা আপনাদেরকে দিয়ে নিই। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে তিন ভাবে আমরা একটা সিএসএস কে এইচটিএমএল ফাইলে ব্যবহার করতে পারি। হ্যাঁ, মানে এইচটিএমএল এর মধ্যে আমরা তিন ভাবে সিএসএস কে ব্যবহার করতে পারি, টোটাল তিনটা নিয়মে। হ্যাঁ, একটা নিয়ম হচ্ছে যে দেখেন, সেই তিনটা নিয়মের মধ্যে হচ্ছে একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস আছে একটা। এক্সটার্নাল সিএসএসটা হচ্ছে কি, যে আমরা সিএসএস ফাইলটাকে লিংক করে দেব। হ্যাঁ, অর্থাৎ এইচটিএম অন্য একটা ফাইলে লিখবো, একটা ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করব, এবং ওই ফাইলটাকে আমরা এই যে দেখেন এইচআরইএফ এর মাধ্যমে, ধরেন মাই সিএসএস বা যে কোনো নামে একটা সিএসএস ফাইল ডট সিএসএস থাকবে, সেটাকে লিংক করে দেবো এই যে লিংক ট্যাগের মাধ্যমে। এটা হচ্ছে একটা নিয়ম। তারপর হচ্ছে যে সিএসএসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, লাইক আপনি একটা কোডের মধ্যে লাইনের একটা সিএসএস দিয়েছেন, আবার ইন্টারনাল কিংবা এক্সটার্নাল সিএসএস দিয়েছেন, তাহলে মানে সেম জায়গাতে কোনটা কাজ করবে। তো এটার ক্ষেত্রে প্রথম পজিশনে কাজ করে ইনলাইন সিএসএস। মানে ধরেন এইচটিএমএল এর একটা ট্যাগ লিখলেন বডি, ওই বডি ট্যাগ লেখার সাথে সাথে বডির পাশে ধরেন তার একটা স্টাইল অ্যাড করে দিলেন, ওটাকে ইনলাইন সিএসএস বলে। আমি এখনই দেখাবো। তো সেই ইনলাইন সিএসএস টা প্রথমে কাজ করে, তারপর এক্সটার্নাল আর ইন্টারনাল সিএসএস টা কাজ করে। তো আমরা এই সব বিষয়গুলো আপনাদের দেখাবো। তো আমরা হচ্ছে কি, যে ধরেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রথমে এখন আমি আপনাদের এই ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাবো, যে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কিভাবে সিএসএস এর মাধ্যমে করতে পারি। তারপর আমরা আপনাদেরকে কিছু কাজ দেব। তো এখন আমি আপনাদেরকে প্রথমে নিয়ে চলে যাচ্ছি আমার একেবারে প্রজেক্টের ভেতর। চলেন আমরা এখন আপনাদেরকে দেখাই যে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে ওই প্রজেক্টটার মধ্যে আপনাদেরকে ফুল বিষয়গুলো দেখাবো। সো আমাদের আজকের ক্লাস নাম্বার হচ্ছে কত বলেন তো? 6 মনে আছে আপনাদের? ক্লাস 6। ক্লাস 6 যদি হয়, আমরা আজকে সিএসএস দেখবো, সেই সাথে এইচটিএমএল তো থাকবেই। ওকে, তো আপনারা দেখতে পাবেন অনেক কিছু। এখন সবাই একটু অ্যাক্টিভলি ক্লাসটা লক্ষ্য করেন। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি এক্ষুনি। স্ক্রিন শেয়ার, হ্যাঁ। তো আমরা আবার ফুল স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম। দেখেন আপনারা আমার সাবলাইমটা দেখতে পাচ্ছেন, সাথে সাথে লেফট সাইডে ব্রাউজারটা একটু দেখতে পাচ্ছেন। তো খেয়াল করেন, আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে ইন্টারনাল সিএসএস আর ইনলাইন সিএসএস এই জিনিসগুলো, তারপর এক্সটার্নাল সিএসএস দেখাবো। তো আমরা এখানে প্রথমে একটা ফাইল নিলাম, ফাইলটার নাম আমরা দিলাম যে ক্লাস 06.html। এই নামে একটা ক্লাস নিলাম। নেওয়ার পর এটা যেহেতু আমাদের এইচটিএমএল, সো এখানে আমরা একটা এইচটিএমএল এর কোড লিখে দিলাম। লেখার পর আমরা বললাম এখানে যে ক্লাস 06। এখন আমরা এটাকে একটু ব্রাউজারের পাশে, ব্রাউজার যেহেতু আছে ওপেন করে রাখি। এখানে ওপেন করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু ক্লাস 06 লেখা আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে
সিএসএস আমরা ব্যবহার করতে পারি কিভাবে বললাম, যে বডি আছে না এখানে, এই বডির পাশে যদি আমরা স্টাইল লিখি, এই স্টাইল লিখে যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার YELLOW ইয়েলো, যদি এটা আমরা বলি, তাহলে এই সিএসএস টার নাম হচ্ছে ইনলাইন সিএসএস। লাইনে যখন সিএসএস লিখবো সেটাকে বলে ইনলাইন সিএসএস। আপনারা কি ক্লিয়ার জিনিসটা? এখন খেয়াল করেন, এই সিএসএস টাকে আমরা এখানে যদি না লিখে আমরা সিএসএস টাকে যদি এখানে স্টাইল টু স্টাইল ট্যাগের মাঝে, এক মিনিট অপেক্ষা করেন। তো আমরা যেখানে ছিলাম সেটা বলছিলাম যে এখানে যদি এখানে তো এই যে এখানে দেখেন, যদি আমরা এখানে স্টাইল ট্যাগটা লিখি, তারপর যদি এই স্টাইল ট্যাগের মাঝে আমরা যদি এই স্টাইল ট্যাগটা নিলাম, এই স্টাইল ট্যাগের মাঝে যদি লিখি যে বডি, দেন লিখে যদি আমরা এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, সেম কাজটাই করবে। হ্যাঁ, বা এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার এখন একটু চেঞ্জ করে রেড বললাম, এখানে যদি আমরা রিলোড দিই রেড হয়ে গেল। এটাকে বলছে ইন্টারনাল সিএসএস। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা, যে কোনটা ইন্টারনাল সিএসএস আর কোনটা ইনলাইন সিএসএস? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। যদি ধরতে পারেন তাহলে আমার আগাতে খুব সুবিধা হবে। হ্যাঁ, তো এটা হলো ইন্টারনাল সিএসএস দেখালাম, আর আপনাদেরকে দেখালাম কি বলেন তো, ইনলাইন সিএসএস। লাইনে লাইনে যে সিএসএসটা সেটাকে বলছি ইনলাইন সিএসএস। এবার দেখেন এক্সটার্নাল সিএসএস কিভাবে ব্যবহার করতে হয়। এখানে আমি রাইট বাটন ক্লিক করব, করে একটা নিউ ফাইল নিব, নেওয়ার পর এটাকে আমি সেভ করব। ধরেন বললাম আমি যে MYSTYLE
ডট সিএসএস। যেমন ডট এইচটিএমএল ট্যাগ দিলাম, মানে ওটা হচ্ছে এইচটিএমএল ফাইল, আর ডট সিএসএস মানে এটা হচ্ছে সিএসএস ফাইল। হ্যাঁ, এটার এক্সটেনশনটা সিএসএস। দেন এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে এই যে এখানে বডি লিখে স্টাইলের যে কথাটুকু লিখেছিলাম, এই কথাটুকু আমি এখান থেকে কাট করে নিলাম। কাট করে এইটাকেও আমি মুছে দিলাম, স্টাইল কথাটাকে। হ্যাঁ, আমি এই মাই স্টাইলের মধ্যে ওই কোডটাই, সেম কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এই পেজটা সেভ করে রান দিয়ে দেখবো কোনো স্টাইল কাজ করছে না। হ্যাঁ, কারণ ওই স্টাইলের যে ফাইলটা আমি নিয়েছি mystyle.css, এটাকে আমরা লিংক করিনি। তো এটাকে এখন যখন এখানে লিংক করে এটাকে ব্যবহার করব, তখন এটা হয়ে যাবে আমার এক্সটার্নাল সিএসএস। লিংক করার নিয়ম কি? এখানে লিখতে হয় লিংক। লিংক লিখলে অটোমেটিক্যালি বাকি কোডটুক চলে আসবে, শুধু এইচ আর ইএফ মানে হাইপার রেফারেন্সের ক্ষেত্রে এখানে গিয়ে আপনাকে লিখতে হবে mystyle.css। লিখলেন, লেখার পর এখন যদি আপনি রিলোড দেন দেখবেন রেড কালার হয়ে গেছে। তার মানে আমি সিএসএস টা লিখছি এই পেজে, কিন্তু কাজ করছে আমার কোন পেজে? এই যে এই পেজে। ক্লিয়ার বিষয়টা? কে ধরতে পেরেছেন আমাকে এখন বোঝান। স্যার আমরা হ্যালো, হ্যাঁ বলেন। এটা আমরা ওই লিংক একটা ট্যাগ নিয়ে লিংক করে দিয়েছি আর কি আপনার। হ্যাঁ, তাহলে এই সিএসএস এর নাম কি হয়ে গেল? এটা হচ্ছে এক্সটার্নাল মানে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল আমরা যখন হেডের মধ্যে সিএসএস লিখছিলাম ট্যাগের মাঝে, তখন সেটার নাম ছিল ইন্টারনাল সিএসএস। আর যখন আমরা লাইনে লাইনে সিএসএস লিখছিলাম, তখন নাম কি ছিল? ইনলাইন সিএসএস। ভেরি গুড। কারণ কি, আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে যাচ্ছেন, কোনটার নাম কি এগুলো যদি আপনি না জানতে পারেন, তাহলে তো আপনাকে কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না, ঠিক না? তাহলে আপনারা ক্লিয়ার যে আমরা কি কি বিষয় বললাম? তিনটা বিষয় বললাম। একটা বললাম ইনলাইন, আরেকটা বললাম এক্সটার্নাল, ইন্টারনাল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আবার একটা ঘটনা আছে, এটাও বললাম আমরা, যে যদি কোনো কারণে আমরা স্টাইলটা কোনটা আগে কাজ করবে কোনটা পরে কাজ করবে, এটার ক্ষেত্রেও একটা কথা বলেছিলাম। যদি কোনো কারণে আপনি এখন এখানে বলে দেন যে ব্যাক স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার বলে দেন এখানে, হ্যাঁ, স্টাইল দিয়ে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এখানেও ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলেন যে গ্রিন, তাহলে বলেন তো কোন স্টাইলটা এখন কাজ করবে? কে বলতে পারেন? আচ্ছা, বডি ইনলাইন সিএসএস কাজ করবে। ভেরি গুড। দেখি আমরা কি হয় এখানে। দেখেন গ্রিন হয়ে গেছে, কারণ আমরা বললাম যে প্রথমে কাজ করে ইনলাইন সিএসএস, তারপর কাজ করে ইন্টারনাল আর এক্সটার্নাল সিএসএস। এটা তো সরাসরি ইংল্যান্ডটা সরাসরি পরে তো তার মানে কাজ করে। হ্যাঁ, এবং এটা যদি আমরা ডকুমেন্টেশন অনুযায়ী আপনাদেরকে বলি, আপনাদেরকে তো প্রথমে আমি একটা স্লাইড দেখালাম, ওখানে আমি বললাম না যে প্রথমে ইনলাইন কাজ করবে, তারপর এক্সটার্নাল বা ইন্টারনাল কাজ করবে, তারপর ব্রাউজারের যে ডিফল্ট সিএসএস সেটা কাজ করবে। তবে এরকম করে সিএসএস দেওয়ার নিয়ম নাই। হ্যাঁ, যে একসাথে আপনি একটার জন্য দুইটা সিএসএস ব্যবহার করবেন, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। মানে কি, এটা ভুল ধরনের আপনার প্র্যাকটিস। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে এখন থেকে বেশিরভাগ ক্লাসেই এই এক্সটার্নাল সিএসএস বানিয়েই দেখাবো। ওকে, কারণ কি, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্ট্যান্ডার্ড। মানে এক পেজের মধ্যে কেউ স্টাইল গুলো লিখলেন, আবার এইচটিএমএল ফাইলও লিখলেন, তাহলে কি হবে? হিজিবিজি হয়ে যাবে। আপনার কাছে নিজের কাছেই মনে হবে যে আরে কি বাজে লাগছে দেখতে। আর এখন দেখেন, আপনি কোন একটা জায়গায় অন্য একটা জায়গায় সিএসএস লিখে রাখবেন, আর সেই সিএসএস টাকে কল করবেন আর ব্যবহার করবেন, দেখতেই ভালো লাগবে যে কোডটা একদম ফাঁকা ফাঁকা থাকবে, কোনো ঝামেলা থাকবে না। সো এই যে দেখেন আমাদের এটা রেড কালার হয়ে গেছে। তো আমরা এখানে রেড কালার না দিয়ে এটাকে একটু হালকা কালার কোনো একটা দিই। ধরেন এখানে আমরা দিলাম যে এটা 11 কালার দিই, অন্য কালার হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলি আমি, যে আমি কালার কোড গুলো কোথা থেকে নিচ্ছি এটা দেখে নেন একটু। হ্যাঁ, HTML লিখবেন আপনি, HTML, হ্যাঁ, কালার্স, এই যে কালার কোড, এটা লিখলে অটোমেটিক্যালি আপনাকে এই লিঙ্কটাতে নিয়ে যাবে। এই লিঙ্কে গেলে দেখেন এখানে হাজার হাজার কোটি কোটি কালার আছে, হাজার হাজার কালার আছে। এইখান থেকে যে কালারটা আপনার পছন্দ হবে, যে এই কালারটা আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছি, যে কালারই নিতে চান, এখান থেকে অনেক অনেক কালারের নাম দিয়ে আছে, কালারের এভাবে চিহ্ন দিয়ে আছে। তো ধরেন এখান থেকে একটা সুন্দর বাছাই করলেন, এই কালারটা আপনি যাচ্ছেন হালকা, এই কালারটাতে ক্লিক করবেন, করলে এখানে তার কালার কোডটা দেখতে পাবেন। এই কালার কোডটাকে এখান থেকে কপি করবেন, কপি করে আপনি আপনার এইচটিএমএল এ গিয়ে পেস্ট করে দিবেন। যে কালারটাকে কপি করবেন সেটা এখানে কপি করে পেস্ট করবেন, পেস্ট করে রান দিবেন।
দেখবেন যে ওই কালারটাই আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড বা অন্য কালার হয়ে গেছে। দেখছেন? তাহলে কালার কোড গুলো আমি এগুলা থেকে নিতে পারি। হ্যাঁ, এখানে যে কোনো কালার আপনার যেটা দরকার, যে আপনার ওয়েবসাইটের অনুযায়ী সেই কালারটা নিবেন। কালারটা নিয়ে আপনি গিয়ে আপনার HTML এর মধ্যে সুন্দর মতো CSS এ গিয়ে পেস্ট করবেন। যেটাই পেস্ট করবেন দেখবেন ওই কালার অনুযায়ী আপনার সাইটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হতে থাকবে। বা ব্যাকগ্রাউন্ড না, অনেক সময় টেক্সটের কালার লাগতে পারে, অনেক সময় অনেক কিছুর কালার লাগতে পারে। হ্যাঁ, তো আসেন এবার আমরা আপনাদেরকে CSS এর আপনাদেরকে একটা টপিক পড়াবো। সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে CSS এর মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে। এটা মনে করেন না যে ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র কালার আমরা দিই, ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দিই, ব্যাকগ্রাউন্ডে আমরা অনেক কিছুই ব্যবহার করি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদেরকে এখন প্রথম দেখাবো। যে আমি একটা নতুন টপিক দেখাচ্ছি এবং আপনারা এখানে অনেক মজার মজার বিষয় শিখতে পারবেন এবং যে বিষয়গুলো আপনাদের খুবই কাজে লাগবে। ওকে, এখন খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডের একটা আলাদা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আপনি একটা কালার ব্যবহার করলেন, কালার ব্যবহার করার পর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা অপাসিটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই অপাসিটিটা কি, যে আপনার এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটা কতটা স্পষ্ট হবে কতটা অস্পষ্ট হবে। ধরেন আপনি এখানে যত কম দিবেন অপাসিটির ভ্যালু, আপনার এটা কালারটার ডিপনেসটা তত কমে যাবে। যখন নরমালি এটা 1 থাকে, ওই কারণে অনেক বেশি, এই যে দেখেন ডিপ কালার, এখন এটা দেখেন কমে যাবে, এটা কমে যাচ্ছে। অপাসিটির ভ্যালুটা যদি আপনি যত কমাতে থাকবেন, হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ডের কালার ততটা হালকা হতে থাকবে। ধরেন এখানে যদি আপনি এটা না লিখে সরাসরি একটা গ্রিন কালার নিতেন, গ্রিন কালার নিলেন, নিয়ে তার অপাসিটিটা দিলেন, তাহলে দেখেন এই গ্রিনের একটা হালকা কালার এখানে আসবে। অপাসিটিটা হচ্ছে 1 থেকে 0 মাঝে অপাসিটির ভ্যালু হয়ে থাকে, এটা সবাই মাথায় রাখবেন। আপনারা অপাসিটিটা ভালো মতো ব্যবহার করবেন বিভিন্ন জায়গাতে, দেখবেন অপাসিটি ব্যবহারের ফলে আপনার এটা অপাসিটিটা আমি আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল এখন দিচ্ছি। ধরেন এখানে অপাসিটিটা আমরা মুছে দিলাম, এখানে অপাসিটিটা নাই। এখন খেয়াল করেন এই যে এইখানে আমি একটা কাজ করলাম, ধরেন কথার কথা এখানে আমি আপনাদের জন্য একটা ডিপ নিলাম। ডিপ নিয়ে তো আমরা আলোচনা করেছি, আপনাদের ডিভিশন। তো একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে আমি এখানে বলছি যে এটা div ডিপ। এখন আমি এখানে ডিপ 1 এর ক্ষেত্রে একটা কাজ করব, সেটা CSS দেব। স্টাইল দিয়ে এখানে আমরা বলছি এটার ওয়াইড হচ্ছে ধরেন 200 পিক্সেল, আর আমরা বলছি হাইট হচ্ছে 50 পিক্সেল। কালার হচ্ছে, তাহলে এখানে যখন যাব, এখানে একটা ডিপ দেখতে পাচ্ছেন, একটা ডিপ দেখতে পেলেন, যে ডিপটা হচ্ছে যে আপনার সুন্দর মতো তার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি ইয়েলো। তো এখন আমরা কি করলাম, এখানে বললাম যে এই ডিপটার জন্য আমরা এখানে একটা আমরা ডিপের জন্য কি করব, ব্যবহার করব একটা ক্লাস। ঠিক আছে, এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করে ক্লাসটার নাম দিলাম ধরেন div1। এখন এই div1টা হচ্ছে আমার এই div এর মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা CSS টা অ্যাড করব এভাবে
ধরো এখানে একটা এক্সটার্নাল সিএসএস সেট করছি, বললাম যে div ডট div on, আপনি শুধু div on দিলেও কাজ করবে, আবার div on লিখলে, কারণ ডট দিয়ে আমাদের ক্লাসের নাম লিখতে হয়, এখানে গিয়ে আপনি বললেন অপাসিটি, গিয়ে আপনি বলে দিচ্ছেন 0.2। এটা যখন বলবেন তখন দেখবেন ইয়েলো কালারটার অবস্থা কি হয়, এই যে আবছা হয়ে গেছে, ঠিক আছে। তো এই এরকম যে ফেড হয়ে গেছে, এটাই হচ্ছে অপাসিটি। তো এই অপাসিটিটা যত বাড়বে আপনার এইটা ততটা স্পষ্ট হতে থাকবে। তো অপাসিটিটা কি এখন ধরতে পারলেন আপনারা? বলেন তো, 10 জন যে আছেন কেউ একজন বলেন অপাসিটিটা কি, বুঝতে পেরেছেন? স্যার পজিটিভ হচ্ছে আপনার যত মানে 100% থাকলে যেরকম কালার আছে এরকম থাকবে, 50 থাকলে এর মাঝামাঝি, এরপর যদি 0 মানে আরে ঝাপসা, এটা মানে আপনার কালারটা অপাসিটির কালারটা একটু হালকা হবে আর কি স্যার। কালার যত কমবে তত কালার কমবে অপাসিটি। ভেরি গুড, তাহলে অপাসিটিটা ক্লিয়ার আপনাদের কাছে। অপাসিটি হচ্ছে স্যার ওই আমরা অনেক সময় মনে করেন পুরোপুরি কালার দেবো না, মানে যা হালকা বা ঝাপসা একটা কালার ইউজ করবো, সেক্ষেত্রে মানে অপাসিটিটা মানে ইউজ করবো আর কি। অবশ্যই স্যার কালারটা কি হালকা হবে না গাঢ় হবে, এটাই অপাসিটি স্যার। হ্যাঁ, এটাই opacity। মানে এটাকে 1 থেকে 0-র মাঝে যে মান দিবেন সেটা অনুযায়ী পরিবর্তন হবে, সেটা হচ্ছে অপাসিটি গেল। এবার আমি দেখাবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে আমরা ব্যবহার করে দেখি। তো সেক্ষেত্রে একটা আমাদের ইমেজ লাগবে, যে ইমেজটা আমার সেম ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তো আমি একটা কাজ করি যে ধরেন একটা ইমেজ আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড একটা করি, এমনিতেই এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি, কোথা থেকে? ওয়েবসাইট থেকে। এখানে গিয়ে আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি লিখলাম, লিখে অনেক ইমেজ আছে না, এখান থেকে একটা ইমেজ নেই, এটা 1000 ইন্টু এত আছে, এটা 600, এটা 600, বড় একটা ইমেজ 1000 আছে। আচ্ছা, এটাই নেই, সেভ ইমেজ করে এই ইমেজটার নাম আমরা বললাম img, আর জেপিজি তো এটা আছে ফরম্যাট লেখা, তো img জেপিজি। এখানে আমরা শো ইন ফাইন্ডার করে এই ইমেজটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের ক্লাসের ফোল্ডার হচ্ছে এটা, এখানে এই যে ক্লাস 6, এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। ইমেজটার নাম হচ্ছে img.jpg, যে নামে ইমেজ থাকবে ওই নামটা আমি কপি করলাম। কপি করে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই যে এখানে যাব, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার না ব্যবহার করে আমরা এখন ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার নিয়ম হচ্ছে লিখবেন আপনি ব্যাকগ্রাউন্ড CKGROUND দেন ইমেজ, এই যে ইমেজ লেখার পর এখানে লিখবেন ইউআরএল। ইউআরএল লিখে আপনাকে প্রথমে লিখতে হবে ইউআরএল দিয়ে যেখানে ইমেজটা আছে ওই ইমেজের লোকেশনটা দিতে হবে সেকেন্ড ইনভার্টেড কমার মাঝে। তো আমারটা যেহেতু সেম ফোল্ডারে আছে দিলাম, দেওয়ার পর এখন যদি আমি রিলোড দিই দেখেন ওই ইমেজটা এখানে চলে আসছে। তো এখানে খেয়াল করেন ইমেজটা যেহেতু ছোট হওয়ার কারণে এখানে ভেঙে আবার আসছে। তো এগুলা সলভ করার নিয়ম আছে, এগুলো আমরা সব শেখাবো আপনাদেরকে। ইমেজটা যেহেতু ছোট ওই জন্য ইমেজটা এভাবে ভেঙে ভেঙে আসছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা। সো আপনারা এখন চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি নেয়ার পর আপনি কি করেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে অনেক কিছু কিন্তু আপনারা প্রপার্টি ব্যবহার করতে পারবেন চাইলে। হ্যাঁ, যেমন মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে যে ব্যাকগ্রাউন্ড রিপিট। হ্যাঁ, এটাকে বলে রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট। এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা কথা আছে, এটা দিয়ে বললেন যদি হ্যাঁ রিপিট, এখন আপনি কোন দিকে রিপিট করতে চাচ্ছেন। ধরেন শুধু যদি বলেন যে ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স, হ্যাঁ
রিপিট এক্স, তাহলে কি হবে যে নিচে দেখেন এটা যখন আমি বড় করছি তখন এই নিচের দিকেও রিপিট হয়েছে না? এটা যদি এখন রিলোড দিই শুধু ডান দিকে রিপিট হবে। হ্যাঁ, মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে এদিক, এদিকটাকে বলে এক্স অক্ষ। তো এক্স অক্ষ বরাবর শুধু রিপিট বলে দিয়েছি, তাই আমার এটা শুধু এক্স অক্ষ বরাবর রিপিট হচ্ছে। এই যে এখানে রিপিট এক্স করছি, আর যদি রিপিট ওয়াই করতাম তাহলে ওয়াই অক্ষ বরাবর রিপিট হতো, তখন দেখতাম এই ডান দিকে ইমেজটা নাই, এই ডান দিকে নাই, কিন্তু আবার যখন ফুল স্ক্রিন করছি দেখেন নিচের দিকে আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিটটা কোন দিকে হবে সেটা আমরা বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড রিপিট নামে এই প্রপার্টিটার মাধ্যমে। এই ব্যাকগ্রাউন্ড রিপিটের মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে লিখে দিতে পারি নো রিপিট, তাহলে সেটা রিপিটই হবে না। নো রিপিট লিখলে এটা রিপিট হবে না, শুধুমাত্র যতটুকু ইমেজ ওই সাইজে থেকে যাবে, দেখেন কোনো দিকে রিপিট হলো না। তাহলে আপনারা আমাকে এখন বলেন যে আমি একটা নতুন প্রপার্টি শেখালাম, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, এটার কাজ কি বলেন? কি ব্যাপার, বুঝলেন না? বলেন। ইমেজটাকে সঠিক সাইজে রাখা। আর কিছু? আর একটু বুঝে দিলে ভালো না? হ্যাঁ, অতটা ক্লিয়ার হন নাই। ইমেজটা থাকবে ওয়েব পেজ ভিউ অনুযায়ী। না, আমি বলি যে একটা ইমেজ আপনার সাইজটা তো ছোট হতে পারে, ঠিক না? যে একটা ইমেজ হ্যাঁ হ্যাঁ, এই ইমেজটা আপনার স্ক্রিন সাইজের সমান না, হ্যাঁ, তখন আপনি কি করবেন? তখন হয় ইমেজটাকে আপনি বারবার রিপিট করে ইমেজটাকে ফুল স্ক্রিন করে দিবেন, কিংবা আপনি এই ইমেজটাই তো স্ক্রিন সাইজ করা যায়। কিভাবে কিভাবে বলেন? মানে এটা কোডটা মনে পড়তেছে না স্যার। ওটা খুঁজে বের করে দিবেন। ওটা একটু খুঁজেন, হ্যাঁ, খুঁজে আমাকে দিবেন, সমস্যা নাই। হয়তো, কিন্তু সেটা তো আমি আপনাদেরকে স্টাডি করে আপনাদের কাছ থেকেই জানতে চাচ্ছি হয় সেটা কিভাবে হয়, সেটা আপনি দেখাবেন। আমি এখন যেটা পড়ালাম সেটা তো আপনারা ক্লিয়ার যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নিয়ে সেই ইমেজটার ক্ষেত্রে আমরা ইমেজটা নিব কিভাবে, নাম্বার 1 যে ইউআরএল দিয়ে ইমেজ নিব, আর এখানের ক্ষেত্রে আমরা রিপিট নো রিপিট এগুলো ব্যবহার করতে পারি, কিংবা এটা আমরা নাই যদি ব্যবহার করি তাহলে আমরা দেখবো আমাদের ইমেজটা অটোমেটিক্যালি রিপিট হতে হতে ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা চলে গেল একটা টপিক। এবার আমি তার পরের টপিকে আসছি, সেটা হচ্ছে আমরা বর্ডার নিয়ে আপনাদেরকে পড়িয়েছিলাম। বর্ডার, কিন্তু বর্ডারটার ব্যাপারে আমরা ডিটেলস বলিনি। আমরা এখন আপনাদেরকে ডিটেলস বলবো যে বর্ডারটা আমরা কত ভাবে কত রকম কত কি করতে পারি। হ্যাঁ, খেয়াল করেন। তো সেক্ষেত্রে আমরা মনে করেন এখানে একটা কাজ করব যে এই যে এখানে একটা ডিপ নিয়েছি, এই ডিপটার মধ্যে একটা ধরেন আমি একটা এই ডিপটাকে একটু বড়ও করব। এটার জন্য এখানে আমরা 200 নিয়েছি, তো এখানে ধরেন এটা বাড়িয়ে দিয়ে 300 করলাম, আর এটাকে 400 করে দিই। আমরা নিয়েছি, এই ডিপের মাঝে আমরা একটা কাজ করব, একটা প্যারাগ্রাফ বলবো যে this is বললাম। বলার পর আমরা এখন যদি এখানে রিলোড দিই, দিস ইজ সিম্পল টেক্সট, একদম কোণার মধ্যে লেখা আছে। হ্যাঁ, তো আমরা এই কোণার মধ্যে লেখা থাকলে এই লেখাটাকে আমরা পরিবর্তন করতে পারি কিভাবে জানেন? এখানে আমরা জাস্ট এই জায়গায় একটা প্যাডিং ব্যবহার করতে পারি। প্যাডিং মানে অংশ ছেড়ে দিবে, ধরেন 20 পিক্সেল, তাহলে দেখবেন যে এই লেখাটা ছেড়ে চলে আসছে। এখন আপনাদের মাঝে আমাকে একজন বললেন যে আমি এখানে যে এই ডিপের সিএসএস এর জন্য এখানে এই যে এখানে আমি একটা লিখলাম, আমার এই ডিপটাতে গিয়ে পরিবর্তন হলো, কিসের মাধ্যমে আমি আমার ওই ডিপটাকে কল করলাম এখানে বলেন তো? এক্সটার্নাল সিএসএস লিংকের মাধ্যমে। হ্যাঁ, তো এই যে এখানে মানে
এই ডিপটাকে মানে এই যে এই ডিপটাতে যে পরিবর্তন করছি এটা এখানে চিনছে কি দিয়ে, কোন জিনিসটা দিয়ে চিনতে পারছে? আমি কঠিন ভাবে পড়াচ্ছি আপনাদের, হ্যাঁ আমার কাছে যেটা মনে হচ্ছে আমি আপনাদের একটু কঠিন করে পড়াচ্ছি, আপনারা ধরতে পারছেন না নাকি? আমি এখানে এই ডিপটাকে, এই যে এখানে যে ডিপ, এই ডিপটাকে এই জায়গাতে আমি চিনিয়েছি কি দিয়ে, কেউ বলতে পারবেন? ক্লাস কে ক্লাস মনে হয়েছে ক্লাস কেউ কি ক্লাস বলেছেন? ক্লাস, জি স্যার। হ্যাঁ তিনি ক্লাস বলেছেন, তিনি সঠিক বলেছেন। এই যে দেখেন ক্লাসের নাম div on, আর এখানে আমি সিএসএস অ্যাড করছি div on এ, ঠিক আছে? এই জন্য এটা সিএসএস টা কাজ করছে। ওকে ওকে নাকি ওকে না? আচ্ছা আপনি নীরব থাকলে আমি তো বুঝবো যে আপনারা ধরতে পারছেন না, বুঝছেন না কেন? কথা বলতে হবে তো। জি স্যার ধরতে পারছি। হ্যাঁ ধরতে পেরেছেন, তার মানে ক্লাস নেম দিয়ে আমরা সিএসএস অ্যাড করতে পারি। তাহলে এখন দেখেন এই যে এই প্যারাগ্রাফের মধ্যে একটা পি আছে, এই পি এর নাম একটা ক্লাস আমি দিলাম, ধরেন এখানে বললাম আমি যে p1। তাহলে আমি যদি এই p1 নামে এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফে যদি আমি সিএসএস অ্যাড করতে চাই তাহলে এখানে আমার কি লিখতে হবে বলেন তো? এখানে আপনার ডট p1, ঠিক কি না? ঠিক নাকি ঠিক না বলেন? ঠিক স্যার। বুঝে না না বুঝে বললেন? P1 না নাকি স্যার P থাকবে, P দিছেন না স্যার? p.p1 হবে না? না, সিএসএস অ্যাড করার জন্য শুধু ক্লাসের জি নাম। স্যার, জি স্যার, ঠিক আছে, যদি প্যারাগ্রাফকে ঠিক আছে স্যার। বলে P1 ঠিক আছে স্যার। p1 হ্যাঁ ডট p1 ক্লাস P1 আছে তো স্যার। হ্যাঁ, এখানে যদি আমি এখন বলি কালার, আমি বলি যদি রেড, কালার তাহলে আমার এই লেখার কালার কি হবে? রেড হবে যাবে। এই যে দেখেন রেড হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তার মানে দাঁড়ালো কি যে আমরা ডট দিয়ে ক্লাস নেমকে ডিক্লেয়ার করি। হ্যাঁ এখন এখানে যদি আমরা চাই যে এই প্যারাগ্রাফে একটা বর্ডার থাকবে, হ্যাঁ বর্ডার, তো এখানে আমরা বর্ডার বললাম, বর্ডার বললাম যে 2 পিক্সেল সলিড ব্ল্যাক সলিড সলিড ব্ল্যাক দেখবেন যে এখানে এই যে একটা সলিড ব্ল্যাক কালারের একটা কি হয়েছে, হয়ে গেছে। বর্ডার হয়ে গেছে। তো তাহলে পরে আপনারা ক্লাস নেমটাকে কল করে যে যেভাবে লিখতে হয় সিএসএস, এটা তো ক্লিয়ার। এখন কথা হচ্ছে আপনাদেরকে বর্ডার নিয়ে আরো কিছু পড়ানোর ব্যাপার আছে। যেমন বর্ডারের ক্ষেত্রে বর্ডারের স্টাইল দেওয়া যায়, হ্যাঁ বর্ডার স্টাইল। এই বর্ডার স্টাইলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাইল আছে। ধরেন আপনি দিলেন ডটেড, ডটেড নামে যে একটা বর্ডার আছে, এখন যদি আপনি রিলোড দেন দেখবেন ডট ডট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। জি স্যার। তো এরকম অনেকগুলো স্টাইল আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে যতগুলো স্টাইল আছে সব স্টাইলগুলোর নাম আমি আপনাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে যে সলিড, তো সলিডই, তারপর ডাবল আছে, তারপর হচ্ছে গ্রোভ আছে, তারপর হচ্ছে ইনসেট আছে, আউটসেট আছে, তারপর অনেক আছে, হ্যাঁ ডটেড আছে। স্যার বড় স্টাইল গুলো কোথায় মানে বুঝতে পার মানে আছে মানে এগুলো স্টাইল গুলো? এই যে আপনাদেরকে তো অল টাইম আমি একটা জায়গায় বলি, আপনারা আমাকে হতাশ করে দিচ্ছেন এখান থেকে না পড়ে। এই যে দেখেন HTML বর্ডার, এই যে দেখেন কত রকম বর্ডারের কথা লেখা আছে, সলিড, ডাবল, গ্রোভ, ঠিক আছে স্যার, রাইট, সব কালার গুলো সামনে হয়। বুঝছি স্যার। আমরা যদি এখানে যাই ডটেডটাকে পরিবর্তন করে গ্রোভটা দিই, রিলোড দিই, দেখেন এই যে গ্রোভ, এটাকে গ্রোভ বলছি। তারপর এখানে আপনি দিতে পারেন ড্যাশ, ড্যাশ, প্রতিটা আলাদা আলাদা। সো আপনি নিজে নিজে এগুলো একটা একটা করে দিবেন আর নিজে নিজে ট্রাই করবেন। হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা আউটপুট এমন এমন হবে। তো দেখেন আপনারা চাইলে অনেক কিছু নিজে নিজে শিখে ফেলতেও পারেন। হ্যাঁ ওকে,
তো এখানে খেয়াল করেন, আপনি চাইলে বর্ডার কিন্তু সব দিকে দিতে না দিয়ে আপনি কোন নির্দিষ্ট দিকেও বর্ডার দিতে পারেন। হ্যাঁ, যেমন এখানে বর্ডার লিখে আমরা এটা দিলাম, এটা না লিখে আপনি যদি চান এটা মুছে দিলাম, শুধু আপনি বললেন যে আপনার কোথাও লাগবে কি বর্ডার, শুধু ধরেন আপনার টপে লাগবে, উপরে বর্ডার লাগবে, আপনি এখানে বললেন 2 পিক্সেল তাহলে দেখেন শুধু বর্ডার টপে হবে বর্ডার, এটা সলিড গ্রিন বর্ডার হলো। হ্যাঁ, ওপরটা শুধু সলিড গ্রিন হয়ে গেল। আপনি চাইলে এভাবে টপ বটম বা যে কোনো দিকে আপনারা এটা আলাদা আলাদা করে পরিবর্তন করে করে ব্যবহার করতে পারবেন। আপনারা এগুলো নিজে নিজে বাসায় ট্রাই করবেন। আমি এখন আপনাদেরকে একটা কাজ দিব, ওই কাজটা আপনারা করবেন। তো আমি তার মাঝে আপনাদেরকে আরো কিছু বিষয় এখন বলি। মানে আপনাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে একটু বলেন আমাকে, কিন্তু যদি খুব কঠিন মনে হয় তাহলে আমি আরো স্লোলি আগাবো। হ্যাঁ, আরো ধীরে ধীরে আগাবো। আমি তো ভেবেছি যে আপনারা মনে হয় বুঝতে পারছেন, ওই জন্য আমি একটু ফাস্ট আগাচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে বলবেন। ঠিক আছে স্যার। স্যার এগুলো একটু কঠিন লাগতেছে। কঠিন লাগলে অবশ্যই বলেন, তাহলে আমি আরো স্লো আগাবো। হ্যাঁ, এবং আপনাদেরকে আরো ভালো মতো বোঝানোর চেষ্টা করব। এগুলা আপনাদেরকে যেটা বললাম না, একটু কঠিন মনে হবে, কিন্তু তারপর আমরা আবার আপনাদের সহজ করে দেব। হ্যাঁ, একটা ওয়েবসাইটকে সুন্দর করতে হলে তো সিএসএস শুধু মানে দিয়ে মানে করা হয় না। হ্যাঁ, তো এটা নিয়ে আপনাদের অনেক রকম পড়াশোনা আছে, আমরা আপনাদের অনেক রকম বিষয় দেখাবো। তবে তার আগে একটা আপনাদেরকে ছোট্ট কাজ দিয়ে আপনারা সবাই একটু কাজটা করেন। এই যতটুকু দেখালাম এইটুকুর উপর। আর একটা ছোট্ট জিনিস দেখিনি, মানে যে কাজটা দেবো সেটা রিলেটেড টু ওইটা। তো দেখেন, আমরা চাইলে এখানে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ নিলাম, তো আমি ধরেন আর একটা প্যারাগ্রাফ নিলাম, এবং এই প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বললাম আইডি। হ্যাঁ, আইডি দিয়ে আমি বললাম যে এটার আইডি 2 বা বললাম P2। তাহলে আমরা এই P2 নামে একটা নতুন প্যারাগ্রাফ নিলাম, P2 তার আইডি, এখানে বললাম সিম্পল টেক্সট 02 দিয়ে। এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখতে পাবো নিচে আরেকটা প্যারাগ্রাফ আছে। হ্যাঁ, তো এখন এই নিচের প্যারাগ্রাফটার ক্ষেত্রে যদি আমরা সিএসএস অ্যাড করতে চাই, যেহেতু এটার আইডি ধরেছি, তাহলে আমরা এখানে কি দিব বলেন তো? আমরা হ্যাশ দিয়ে করব। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে এটা পারেন কিনা। তাহলে হ্যাশ দিয়ে আমরা কি করব? হ্যাশ দিয়ে আমরা লিখবো P2, দেন এটাতে আমরা ধরেন এটা ফন্ট সাইজ চেঞ্জ করব। তাহলে আমরা কি লিখবো যে ফন্ট সাইজ 20 ধরেন পিক্সেল বললাম। তাহলে দেখবেন এটা একটু বড় হয়ে যাবে। এই যে দেখেন বড় হয়ে গেছে। ঠিক আছে, তো যদি আমরা আইডি ধরি তাহলে হচ্ছে হ্যাশ দিয়ে, আর যদি ক্লাস ধরি তাহলে ডট দিয়ে। ঠিক আছে, তাহলে এখন কাজটা দিলে আপনারা কাজটা পারবেন। ওকে, এখন আমি কাজটা শেয়ার করছি। যে কাজটা সেটা খুবই সহজ একটা কাজ, কিন্তু সবাইকে আমাকে করে দেখাতে হবে। এই যে দেখেন, কাজটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি যে আপনি ক্রিয়েট করবেন একটা ওয়েব পেজ উইথ এক্সটার্নাল সিএসএস। মানে আমি যেটা দেখালাম যে একটা .css নামে ফাইল নেবেন, তাকে লিংক করবেন, দেন অ্যাড অ্যান ইমেজ অফ ইওর ওয়েব পেজ ব্যাকগ্রাউন্ড। মানে ওই যে আমি যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন আপনি লিখবেন যে
কি বলেন তো, ইউআরএল দিয়ে ইমেজের লোকেশন। তারপর আপনি সেখানে একটা কি করবেন, অ্যাড করবেন এ প্যারাগ্রাফ উইথ অ্যান আইডি, মানে একটা প্যারাগ্রাফ অ্যাড করবেন যেটা একটা আইডি থাকবে, ঠিক আছে। তারপর অ্যাড 3 প্যারাগ্রাফ উইথ সেম ক্লাস, তার নিচের 3টা প্যারাগ্রাফ ব্যবহার করবেন যা 3টারই সেম ক্লাস থাকবে। এখন অন ইওর প্যারাগ্রাফ ক্লাস অ্যাড ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ফন্ট সাইজ, মানে কি যে যে 3টা একই রকম আপনি নামে প্যারাগ্রাফ নেবেন, সে 3টা প্যারাগ্রাফের ক্ষেত্রে ক্লাস অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবেন এবং ফন্ট সাইজটা পরিবর্তন করবেন। বুঝতে পেরেছেন আমার কাজটা? জি স্যার। তাহলে শুরু করেন কাজটা, সবাই শুরু করেন। হ্যালো, হ্যালো, আপনারা কি কাজটা করছেন তো না? একটু যদি দেখতেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো, দেখান আপনারটা, মইনুদ্দিন সাহেব আপনারটা দেখান। যদি দেখি যে আপনি যা পেরেছেন ঠিক আছে, না হলে আপনার পিসিতেই সবাইকে করে করে দেখাই যে যে কাজটা আমি দিয়েছি। ওকে, তারপর আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছেন একটা, ওকে, একটা মিনিট, হ্যাঁ আর প্যারাগ্রাফ নিয়েছেন সেম ক্লাস দিয়েছেন। সিঙ্গেল আছে 3টা নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আর আইডি নিয়ে আরেকটা আলাদা নিয়েছেন। আর একটা আলাদা। ভেরি গুড, দেখি কোডটা দেখান তো একটু। প্রথমে আপনি কি করলেন, প্যারাগ্রাফগুলো এখানে নিলেন আর এক্সটার্নাল সিএসএস কে কল করলেন, html.css নাম দিয়েছেন ওটা না। আপনি, কোন 3টা প্যারাগ্রাফের ক্লাস একই নিয়েছেন দেখান তো, কোন 3টা এই F1 এটা 3টে প্যারাগ্রাফ এক কালার সাইজ দিলাম। ক্লাস নিয়েছেন ওটা, ওকে ঠিক আছে। আর আইডি h1 আইডি মাই একটা একটা দিছি উপরে উপরে এটাতে দিছি না, আর নিচে দিছি আইডি বি H1 আর বি দিছি, আর একটা প্যারাগ্রাফ দিছি, দুইটা বি। এইটা দেখান তো, সিএসএস ফাইলটা। সেটা বেশি কাজ করতে পারি না স্যার, যেটুকু বুঝছি ততটুকু আমি করলাম আর কি। না, এটাই তো করতে বলেছি আপনার, ঠিক আছে। এটাই তো করতে বলেছি, আপনি বুঝেই করছেন না কি না বুঝে করেছেন বলেন, আপনার তো একদম সঠিক হয়েছে। হ্যাঁ আমি মানে তো এটা আর কি। কাজটাই আমি করতে বলেছি তো আপনাকে। আচ্ছা ঠিক আছে। যে 3টা ক্লাস নেবেন, 3টা ক্লাসে স্টাইল অ্যাড করবেন, তাই করেছেন আপনি। একটা আলাদা আইডি নেবেন, ওই আইডিতে আলাদা ক্লাস অ্যাড করবেন, আলাদা, হ্যাঁ আলাদা ভাবে। সবই তো ঠিক আছে, আপনার ভুল বলতে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, একদম আচ্ছা ঠিক এভাবেই শিখতে হবে। ওকে, ধন্যবাদ। আর কারো হয়েছে? জি স্যার। আপনার স্ক্রিন অফ করেন তো, আরেকজন একটু দেখি। স্যার নুরুল আমিন, আপনার স্ক্রিন লোড হচ্ছে, 1 মিনিট টাইম দেন। হ্যাঁ, সুন্দর আউটপুট তো দেখতে খুব সুন্দর লাগছে। এখন বাকি কথাগুলো একটু বুঝিয়ে আমাকে বলেন। এটা স্যার, এটাতে আইডি নেওয়া আর এটা হচ্ছে আপনার ক্লাস। কোডটা, এটা আইডি নিয়ে করা। কোডটা দেখান। ওটা আসছে স্যার? না, কোড তো আসেনি, আপনি শুধু ব্রাউজার শেয়ার দিয়েছেন মেবি, শেয়ার দিতে হবে। আপনাদের যে আগামীকালকে এক্সাম হবে, এটা আপনাদের মাথায় মনে আছে সবার? জি স্যার। হ্যাঁ,
ওকে, এখন আসছে। হ্যাঁ কোডটা আসছে দেখি। এখানে আপনি কি করেছেন, একটা P2 নামে যে ক্লাসটা নিয়েছেন ওই ক্লাসের মধ্যে অনেকগুলো কিছু অ্যাড করেছেন, আর P1 আর এটা একটা। P1 আইডি। আচ্ছা P2 এখন দেখান যে P2 টা HTML এর কোথায় কোথায় অ্যাড করেছেন ক্লাসটা দেখি। ভেরি গুড, এটাই তো করতে বলেছি, এক্সাক্ট, একদম সঠিক হয়েছে। আর ইমেজটা কিভাবে ব্যবহার করেছেন, ইমেজটা আর ব্যাকগ্রাউন্ড এই যে ইমেজটা হচ্ছে স্যার আমি যেটা বলছিলাম ফুল স্ক্রিনের ক্ষেত্রে এটা হবে। কভার হবে, ভেরি গুড, ঠিক আছে, উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার। জি হ্যাঁ, কভার দিলে এই জিনিসটা যত বড় ইমেজ হোক নাকি ওই ইমেজটাকে বড় করে নিয়ে ফুল স্ক্রিনকে কভার করে ফেলবে, জি আর নো রিপিট দিতে হবে। এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড যেটা এটা ইমেজ। তো মোটামুটি আপনি নুরুল আমিন আর মোহাম্মদ কি বলে যে মঈনুদ্দিন সাহেব, আপনারা মোটামুটি কাজগুলো আগে থেকেই পারেন, কিছু কিছু বোঝাই যাচ্ছে। আপনাদের কোড করার স্টাইল গুলো দেখে বোঝা যায় যে আপনারা কিছুটা হলেও বুঝছেন। এখন আমার কথা একটা অন্য জায়গাতে, হ্যাঁ, যে জি স্যার। আপনারা অন্য বাকি যারা আছেন তাদের কি অবস্থা, তাদের কাছে কি খুবই কঠিন মনে হচ্ছে? তাহলে আমরা এরকম করব যে আমি একবার আপনাদেরকে ধরেন বললাম, তো নুরুল আমিন তো উনি তো পারছে, বা মঈনুদ্দিন সাহেব উনি তো পারছে, তো উনারা আবার আপনাদেরকে একবার দেখাবে একই জিনিসটা। যে আপনি ধরেন কথার কথা যে আপনার যে কোডটা করলেন এখন, এই কোডটা আপনি নুরুল আমিন, আমি যদি আপনাকে বলি যে আপনি এই কোডটা আবার করে দেখান সবাইকে, তো পারবেন না দেখাতে? যে আপনি প্রথমে পারবো। তারপর স্টাইলটা কিভাবে কল করলেন, তারপর কিভাবে আপনি একটা প্যারাগ্রাফ নিলেন, তারপর আপনি সেই প্যারাগ্রাফের কিভাবে আইডি দিলেন, কিভাবে ক্লাস দিলেন, এই জিনিসটা তো আপনি বুঝাতে পারবেন, ঠিক না? জি তো স্যার। আমি চিন্তা করছি যে যদি আমি একবার দেখাবো, তারপর আবার আপনি কিংবা মঈনুদ্দিন সাহেব আপনি আবার দেখাবেন, তাহলে দেখা গেল জিনিসটা ডাবল যদি একই জিনিস বলা হয়, তাহলে আমার মনে হয় যে যারা বুঝতে পারছে না তারা অনেকটা ক্লিয়ার হবে, ঠিক আছে না? জি স্যার। ওকে, এটা আমরা নেক্সট ডে থেকে করব। তো আপনাদের কনফিডেন্স আছে আমি বুঝতে পারছি, হ্যাঁ, ওকে, নো প্রবলেম। জি তো স্যার। এখন আমরা দেখি আর কেউ পেরেছে কিনা, আপনার স্ক্রিনটা অফ করুন। ওকে। আর কার হয়েছে? কি দেখছো, কি দেখছো আমাকে বলো, তুমি কি দেখছো? হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু সিম্পলি যদি কিছু একটা ইয়া দিতেন, আমি এই ব্রেকের মধ্যে একটু আয়ত্ত করে নিতাম স্যার। 11টার দিকে আমি আবার যখন ক্লাস শুরু করছি তখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে। যারা নাস্তা না করেছেন তারা নাস্তা করে আসতে পারেন এই ফাঁকে। তারা দিচ্ছি। হ্যালো, আপনারা তো আছেন না? কে কে আছেন উপস্থিত এখন? হ্যালো, স্যার আমি আছি। ওকে, অনেকেই দেখি নাই, চলে গেছেন। কিন্তু যারা চলে যাচ্ছেন তাদেরকে কি আর বলবো আমি বুঝছি না। ইন্টারনেটে যদি প্রবলেম হয় সেটা আলাদা বিষয়, এভাবে যদি আমাদের ক্লাসে উপস্থিতি থাকে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। কারণ কি যে ওই আপনার আমাদের ক্লাস তো নিয়মিত ভিজিট হবে, বা আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটা খুব মাস্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আপনারা একটু বিপদে পড়বেন, হ্যাঁ, আমার কিছুই করার থাকবে না, কারণ আপনাদেরকে যে কোনো ভাবে হলেও আমাদের ক্লাসে কানেক্টেড থাকতেই হবে। এখন মাত্র আমি দেখতে পাচ্ছি 2 আর 3 5 6 জন মাত্র আপনারা। এই 6 জনকে নিয়ে কি আমি ক্লাস করব নাকি করব না, আপনারাই বলেন।
উত্তম আছেন আপনি? জি স্যার, জি স্যার, আছি স্যার। যে বিষয়গুলো তখন দেখালাম ওটা একটু ছোট্ট করে রিভিউ করছি আমি, দেখেন আপনি। জি স্যার, করেন। জি স্যার। তো সেটা হচ্ছে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে এখানে আমি কিছু কাজ দেখিয়েছিলাম, যে ব্যাকগ্রাউন্ডে যে একটা ইমেজ আছে না, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ কিভাবে নিতে হয় সেই জিনিসটা আমি দেখিয়েছিলাম। তো সেটার জন্য আমরা জাস্ট যে তার আগে একটা কথা বলেছিলাম যে এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস হলো কি, ধরেন সিএসএস নামে একটা ফাইল আমি আগে বানালাম আলাদাভাবে, mystyle.css নামে একটা সিএসএস ফাইল বানালাম, হ্যাঁ। আর এই সিএসএসটাকে আমি কল করলাম কিভাবে, এই যে এখানে লিংকের মাধ্যমে, লিংক লিখে mystyle.css এর কথাটা আমি লিখে দিয়েছি। এটা আমি আবার আপনাকে করে দেখাচ্ছি। ধরেন এই লাইনটা নাই, তাহলে আপনি লিংকটা কিভাবে করবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি জাস্ট লিখবেন লিংক নামে একটা ট্যাগ আছে, সেটা লিখবেন। লিংক ট্যাগটা লিখে ওই লিংক ট্যাগের মাধ্যমে আপনি কি করবেন, কল করবেন। লিখবেন লিংক এই HREF এর জায়গাতে হাইপার রেফারেন্সের, তাহলে আপনি এখান থেকে যে কোনো জিনিস সিএসএস গুলো এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো সেই কাজটাই করেছিলাম আমরা। মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার একটা নতুন প্রপার্টি শিখলাম। যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছি নামটা, ইউআরএল দিয়ে ইমেজের নাম লিখলাম। যদি আমরা এখানে বলি যে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা আছে প্রপার্টি, যদি এখানে নো রিপিট যদি করি, এবং আমরা যদি একটা প্রপার্টি আছে যে কি বলে, নুরুল আমিন, আপনি এখানে আছেন উপস্থিত, নুরুল আমিন। নুরুল আমিন আছেন? তাহলে যারা আছেন তাদের মাঝেও আবার কে? নুরুল আমিন বলেন তো, আপনাকে তো খুঁজছিলাম আমি। এই যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নো রিপিট দেওয়ার পর কোন প্রপার্টিটার মাধ্যমে কভারটা দিব? ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড আমরা লিখবো সাইজ, ঠিক না? ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা যদি আমরা কভার লিখে দিই তাহলে কি হবে, এই যে ইমেজই থাক নাকি সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এই কথাটাই বলছিল উনি, কাজটা করে খুঁজে বের করেছে, তাও দেখালো। তো এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটাই দিয়ে নাকি সেটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। তো এটা হলো একটা প্রপার্টি। এভাবে আমরা এক এক করে গুলো শিখছিলাম। এখন আমি যেটা বলছিলাম যে দেখাবো আর একটা নতুন, সেটা হলো মার্জিন। হ্যাঁ, মার্জিন নামে একটা প্রপার্টি আছে। তো এই মার্জিন প্রপার্টিটা কি করে, এটা আমি আগে এখান থেকে আপনাদের ডকুমেন্টেশনটা থেকে বলি, তারপর আমি কাজটা দেখাচ্ছি। যে মার্জিনটা আমরা ইন্ডিভিজুয়াল সাইডের ক্ষেত্রে দিতে পারি কিভাবে। মার্জিন আমরা টপে দিতে পারি, মার্জিন রাইটে দিতে পারি, মার্জিন বটম, মার্জিন লেফট, এভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, মার্জিনটা আমরা এভাবে 4 ধরনের মার্জিন ব্যবহার করতে পারি। তো মার্জিন ব্যবহার করার ক্ষেত্রে এই যে এখানে দেখেন, ধরেন একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি আপনি মার্জিন টপ, লাইক এখন আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই যে সেকেন্ড যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে এই সেকেন্ড প্যারাগ্রাফটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে আইডি P2। হ্যাঁ, তো এখন P2 এর ক্ষেত্রে আমরা ধরেন এখানে কি করলাম, কথা যে P2 এর ক্ষেত্রে আমরা বললাম যে মার্জিন, ধরেন মার্জিন রাইট, মার্জিন রাইট আমরা ধরেন 30 পিক্সেল দিলাম, মার্জিন রাইট 30 পিক্সেল দিলাম। তাহলে এখন আমরা দেখি এখানে কি হয়। এখানে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ ওটা 30 চাইতে কম এখনো আছে। ধরেন এখানে যদি আমরা ধরেন মার্জিন রাইট সাইডে মানে ডান দিকে, মার্জিন লেফট করতে হবে, তাহলে এটা রাইট সাইডে বোঝা যাবে না, লেফট সাইড দিতে হবে। রাইটে তো আমাদের মার্জিন দেওয়ার কোনো জায়গাই নাই, মানে কারণ ওটা অনেক দূরে তো আছে, রাইটে তো আমাদের কন্টেন্ট নাই। লেফট করতে হবে, লেফট সাইডে এই জায়গাটা এখান থেকে ছাড়ার কথা। এটা আমাদের কিন্তু
তার ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যেটা পজিশন যদি আমরা রিপিটেড, মানে পজিশনটা আমরা যদি কি বলে একজনের সাথে একজনের সম্পর্ক তৈরি করতে যাই, তাহলে লিখতে হয় একটা বিষয়, সেটা যদি আমরা না দিই তাহলে আমাদের ওটা কাজ করবে না। হ্যাঁ, মানে কার থেকে মার্জিন দিব আমি, একজনের সাথে একজনের সম্পর্কটা তো তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে আমি শুরু থেকে দেখতে পারি না। কি নেটওয়ার্ক ওয়াইফাই নেট চলে যাওয়ার কারণে আমি দেখতে পারি না আর কি শুরুটা। কোথাতে শুরু করলেন? হ্যাঁ, আমি দেখাচ্ছি তার। HTML add HTML এই দেখেন মার্জিন লেফট যখন দিলাম তখন দেখেন এখানে লেফট থেকে ছেড়ে সে এদিকে চলে আসতো। হ্যাঁ, যদি আমি টপে দিই মার্জিন টপ, তাহলে ওপরের যে আমাদের বিষয়টা আছে সেটা থেকে ধরেন 100 নিচে লিখবো, তাহলে লিখবো মার্জিন, দেন আমরা এখানে লিখবো টপ। যদি মার্জিন টপ লিখি, লেখার পর ধরেন 100 পিক্সেল দিলাম, তাহলে এই যে আমার এই প্যারাগ্রাফটা ওপর থেকেও 100 ছেড়ে দিবে। কাকে ছাড়বে? যে একে ছাড়বে। 100 পিক্সেল ছেড়ে দিল, এইটুক 100 পিক্সেল আর এইটুক 100 পিক্সেল, এটা ছেড়ে এটা মার্জিনটা দিলাম। তো মার্জিনটা আপনার কোথায় কোথায় লাগবে সেই জিনিসটা আপনার নিজকে এটা হিসেব করে ফেলতে হবে। যেমন ধরেন আমাদের এই যে এখানে যে ডিপটা আছে, এই ডিপটাও তো একটা আমাদের এলিমেন্ট, ঠিক আছে না? তো এই ডিপটাকে আমি চাচ্ছি যে লেফট সাইডে একটু জায়গা ছেড়ে থাকবে, 50 পিক্সেল ছেড়ে থাকবে, তাহলে এই ডিপের জন্য মার্জিন লেফট দিতে হবে, ঠিক কিনা? এখন ওই ডিপটা আমার কোন ডিপ? ওই ডিপটা হচ্ছে আমার D1। তো এই D1 এর ক্ষেত্রে আমরা এখানে মার্জিন লেফট দিলাম ধরেন 50 পিক্সেল, তাহলে দেখবেন যে এই ডিপটা এদিক থেকে 50 পিক্সেল ছেড়ে দিবে, ছেড়ে দিলাম। সবাই জিনিসটা ক্লিয়ার নাকি বোঝেননি বলেন? হ্যাঁ, আর এখন যদি এটা টপ থেকে এটা ছাড়বো, তাহলে আবার এর ক্ষেত্রেও মার্জিন টপ দিতে হবে। মানে যাকে আমরা মার্জিন দিব তার নাম লিখে, মানে তার ক্লাসে বা তার আইডির মধ্যে কিংবা তার মধ্যে ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমি অ্যাড করতে পারি মার্জিন টপ, কারণ আমি এখানে 100 ছাড়বো, তাহলে 100 পিক্সেল ওপর থেকে এদিকে ছাড়বে, এখান থেকে নিচে চলে আসবে, ঠিক আছে? তো আমরা যে এটা যদি কন্টেন্টটা আমি সেন্টারে রাখতে চাই সেক্ষেত্রে এটাকে সেন্টারে রাখবেন, এই ডিপটাকে। হ্যাঁ হ্যাঁ, এটাকে। এটার ক্ষেত্রে খুব সহজ একটা জিনিস, এগুলা কোনো কিছুই লাগবে না, এগুলো সব মুছে দিয়ে শুধু লিখবেন যে মার্জিন, শুধু মার্জিন প্রপার্টি দিবেন, দিয়ে লিখবেন জিরো অটো, জিরো, তারপর লিখবেন AUTO, জিরো আর অটো যদি দেন তাহলে এটা অটোমেটিক্যালি সেন্টারে চলে। আর জিরোর জায়গায় যদি আমি 40 দেই বা 50 দেই? 40-50 দিলে হবে না, কাজ করবে না। ওটা 40-50 ছেড়ে থাকবে, জিরোর জায়গায় 40-50টা ছেড়ে থাকবে, উপরের নিচে ছেড়ে থাকবে, এই না? 40-50 দিলে অটো আর কাজ করবে। 40 পিক্সেল, 40 পিক্সেল দিলে দেখেন পিক্সেল দিলে, হ্যাঁ পিক্সেল দিলে উপরের নিচে ছেড়ে থাকবে। আর অটোর কারণে সেন্টারে আসলো, উপরে এই যে এদিক থেকে ছেড়ে দিবে। হ্যাঁ, উপরে 40 ছাড়বে আর নিচে ছাড়বে যদি আপনি এই কন্টেন্টটা ফুল করেন, তাহলে সেটা আমাদের কোনো এলিমেন্ট নাই, আপনারা নিজে নিজে এগুলো দিয়ে দিয়ে আপনারা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার, মার্জিনের ব্যাপারটা এটা গেল। আজকে আমি ওই ছেলেটাকে আবার দেখতে পাচ্ছি, অনেকদিন পর সে এসেছে। তার নাম যেন কি, অনেকদিন দেখিনি আপনাকে, আজকে আবার দেখলাম। ওনার নামটা যেন কি? নাম তো আমি দেখতে পাচ্ছি না, ভিডিও অন করে রেখেছি আমি, ভিডিও অফ করে দিলেন আবার। আশরাফুল আল ইসলাম, আপনি তো মিস করেন অনেক ক্লাস। আচ্ছা, আমরা যা দেখাচ্ছিলাম সেটা এখন দেখাবো। তো এখানে দেখেন যে আমরা আপনাদের মার্জিনের ব্যাপারটা লেফট রাইট টপ বটম, এটা তো তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। এখন কথা হচ্ছে মার্জিন আমরা চাইলে একবারেও দিয়ে দিতে পারি। মার্জিন নামে মার্জিন একটা প্রপার্টি আছে, তারপর এই যে দেখেন লেফট রাইট টপ বটম সব দিকে আমরা মার্জিন এভাবে দিতে পারি, ঠিক আছে? যে প্রথমটা হবে
আপনার পজিশন গুলো এখানে বলে দিয়েছে যে এখানে হচ্ছে টপ হবে প্রথমটা, তারপর রাইট, তারপর বটম, তারপর লেফট। সবাই এটা মাথায় রাখবে। প্রথমটা হবে টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর হচ্ছে লেফট। মানে ঘুরবে টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর লেফট। ঠিক আছে? তো আমরা চাইলে এভাবে কোনো একটা মার্জিন এড করতে পারি। লাইক এখানে আমরা যদি ধরেন এই মার্জিন দিয়েছি 40 পিক্সেল, শুধু 40 যদি ইউজ করি তাহলে 40টা হবে আমার সবার জন্য। আর যদি 40 এর পর আমরা ধরেন আরেকটা দিলাম 100 পিক্সেল, হ্যাঁ, তাহলে এটা হবে টপ। প্রথমেরটা হচ্ছে 40 নেক্সট এটা হচ্ছে টপ। এবার ধরেন আমি রাইটের জন্য দিলাম, রাইটের জন্য এখন এখানে দিলে কাজ করবে না, কারণ রাইট তো অনেক দূরে আছে। ধরেন এখানে আমি বললাম যে, তারপর আমরা ধরেন বটমের ক্ষেত্রে আমরা বললাম যে ধরেন 400 পিক্সেল। হ্যাঁ, তাহলে কথার কথা এটা। তো তাহলে প্রথমটা হবে লেফটের জন্য দেখবেন কম, টপের জন্য একটু বেশি, এটা দেখাবে ছাড়। আর এটা লেফটের জন্য 400 দিয়েছি, তাই এরকম হয়ে গেছে। মানে এরকম করে আপনার যেটা দরকার হবে ওই অনুযায়ী দিবেন, আন্দাজে কোনো একটা দিবেন না। কিন্তু না যে আপনার ধরেন এতটুক জায়গা ছাড়ার দরকার, ঠিক অতটুক জায়গা ছাড়ার জন্য আপনি ওভাবে করবেন। ওকে, তো এটাই গেল আরেকটা টপিক। এবার আমরা আপনাদেরকে সিএসএস এর আরো অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলো আমি বলছি তাই, কিন্তু শেখার অনেক কিছুই আছে এখানে, প্রচুর আছে। এখন মার্জিনের পর একটা প্যাডিং। হ্যাঁ, এখন আমি মার্জিন আর প্যাডিং এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে, এটা এখন বলবো। ভালো মতো একটা জিনিস আজকে একদম ক্লিয়ার করে ফেলেন। প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য একটা আছে। হ্যাঁ, প্যাডিংটা হচ্ছে তার নিজের সাথে সম্পর্কিত, হ্যাঁ, আর মার্জিনটা হচ্ছে অন্য আরেকজনের সাথে সম্পর্কিত। এখন এই জিনিসটা আমি আরো ক্লিয়ার করছি, এক মিনিট ওয়েট করেন। প্যাডিং আর মার্জিন এই দুইটা জিনিস কিভাবে কাজ করছে এটা বলছি। যে প্যাডিংটা হচ্ছে নিজের সাথে সম্পর্কিত। হ্যাঁ, মানে কি, ধরেন একটা ডিম, ওই ডিমের মাঝে অনেকগুলো এলিমেন্ট আছে। হ্যাঁ, যেমন এখন আমি এটা যদি করি, দেখেন এখানে আমি একদম ফাঁকা অবস্থায় চলে গেছি। এই যে এখানে দেখেন, এই যে এইখানে আমাদের একটা ডিভ আছে, এই ডিভটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু অন্য চেঞ্জ করি, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। যে এখানে আমরা ডিভ হচ্ছে ডিভ অন, যে ডিভ অন এর ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ডিভ অন এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়েছিলাম। এখানে ধরেন আমরা এখানে একটা অন্য কালার দিই, হোয়াইট কালার দিই। তাহলে এখানে দেখি হোয়াইট দিলে এটা মানে আর কি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম কালার দেখাচ্ছে, যদিও কারণ এটা হচ্ছে কি যে ট্রান্সপারেন্ট ইউজ করা আছে। তো অপাসিটিটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে। অপাসিটি 6 দেওয়া আছে, তো ওই জন্য হোয়াইট কালারটা চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যাচ্ছে। অপাসিটি বাদ দিয়ে দিলাম, হোয়াইটই থাকলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা যে হোয়াইট কালারের একটা ডিপ নিলাম আমি। তো এই ডিপের জন্য যদি আমি প্যাডিং অ্যাড করি তাহলে এর মাঝে যারা এলিমেন্ট তাদের জন্য ওই প্যাডিংটা কাজ করবে। হ্যাঁ, তার মানে প্যাডিংটা হচ্ছে নিজের সাথে সম্পর্কিত। আবার আমি ভালোভাবে দেখাই, দেখেন এখানে প্যাডিং 20 দেওয়া আছে না। তো এখানে ধরেন প্যাডিংটা আমার যদি না দেয়া থাকতো, প্যাডিং নাই, তাহলে দেখেন সব লেখাগুলো ঘেসে ঘেসে থাকে। দেখেন লেখাগুলো একদম কোনা কোনাতে থাকে। ঠিক আছে, তো এই লেখাগুলো যখন আমি চাচ্ছি যখন ফাঁকা ফাঁকা থাকবে তখন আমি প্যাডিং দিচ্ছি। তার মানে ডিভ অনের নিজের এলিমেন্টের জন্য প্যাডিং দিলাম, তাই নিজে একটু ফাঁকা হয়ে সবাই লেখাগুলোকে বা অন্যান্য বিষয়গুলোকে 20-20 করে সব দিকে ছেড়ে ছেড়ে রাখলো। এটা হচ্ছে প্যাডিং। আর মার্জিনটা হচ্ছে কি যে এলিমেন্টটা, লাইক এই ডিপটা একটা ডিপ, এই ডিপের সাথে তার আশপাশের অন্য কারো সম্পর্ক, এটা হচ্ছে মার্জিন। হ্যাঁ, যেমন মনে করেন যে এই যে ডিপটা ডিবন, এই ডিপের জন্য আমি মার্জিন ধরেন আমি বললাম কি মার্জিন আমি কোথায় দিলাম, ধরেন মার্জিন লেফট বললাম 100। তাহলে দেখেন এটা এখন যে ডিপটা আছে এটা এই যে আমার মূল স্ক্রিনের থেকে 100 পিক্সেল এই যে ডান দিকে চলে গেল, এটা হচ্ছে তার মার্জিন। মানে এখান থেকে এখান পর্যন্ত যেটা গেল সেটাকে বলছি মার্জিন। ঠিক আছে, আর প্যাডিংটা হলো এই ভেতরের দিকে। ওকে, এবার আমি একটা আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি, দেখেন আমি এটা দেখলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। একটা জিনিস দেখাচ্ছি। একটা স্ক্রিন আমি এখন শেয়ার করছি, দেখেন, এবং এই জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করেন। এখানে খেয়াল করেন, একটা আমি স্ক্রিন, হ্যাঁ,
আপনি ধরে নেন এই একটা বড় ডিপ, এই বড় ডিপটা হচ্ছে রেড কালার, ধরে নেন এটা। আপনি যদি একটা কালারটা আলাদা তাও আপনি মনে করে নেন একটা রেড কালার, হ্যাঁ। আর পেছনে যে গ্রে কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা মনে করেন আপনার স্ক্রিনের উইন্ডো। এবার আপনাদের মাঝে থেকে আমাকে একজন বলেন যে এই যে এই ডিপটা রাইট সাইড থেকে যে জায়গাটুক ছেড়ে রেখেছে, যে ডান দিকে ইয়েলো কালার দিয়ে রং দেখাচ্ছি না, এইটুকটা এটাকে কি বলবো আমরা এই ডিপের জন্য, বলেন তো? মার্জিন রাইট, এটা হচ্ছে মার্জিন রাইট, ঠিক কিনা? হ্যাঁ, তার মানে এটাকে আমরা বলতে পারি মার্জিন রাইট। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই এখন লাল রঙের যে ডিপটা, এই ডিপের মধ্যে একটা ইয়েলো কালারের ডিপ আছে, কথার কথা। হ্যাঁ, তাহলে এই লাল রঙের ডিপের জন্য চারিদিকে 20 ধরেন পিক্সেল ছেড়ে রেখেছে, তাহলে এই 20 পিক্সেলটা কি? প্যাডিং। কার জন্য বলেন তো? আপনার এটা হচ্ছে রেড কালারটার জন্য। মানে রেড কালারটার জন্য এই 20 পিক্সেলটা হচ্ছে প্যাডিং, 20 পিক্সেল প্যাডিং। এখন যদি আমরা অন্যভাবে চিন্তা করি, ইয়েলো কালারের জন্য এই ইয়েলো কালারের এইগুলা কি বলেন তো এখন? তাহলে তার মানে ইয়েলো কালার এটা হচ্ছে মার্জিন। ইয়েলো কালার জন্য আপনার হচ্ছে এটা মার্জিন। মার্জিন, ভেরি গুড। কারণ আমি যদি মানে দুই ভাবে জিনিসটা ইউজ করতে পারি, এক আমি বলে দিতে পারি রেড কালারটার জন্য প্যাডিং, অথবা বলতে পারি ইয়েলো কালারটার জন্য আমি মার্জিন দিতে চাচ্ছি, মার্জিন। হ্যাঁ, তাহলে জিনিসটা আমার মনে হয় এই চিত্রটা যদি আপনি দেখেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হবে। কিন্তু যারা ক্লিয়ার এখনো হতে পারছেন না তাদের জন্য আমি এটা আরো অনেকক্ষণ দেখাবো, মানে কি আরো আপনাদের সবাইকে আমি ক্লিয়ার করেই ছাড়বো, তারপর আমি এখান থেকে আগাবো। নুরুল আমিন আপনি ছাড়া অন্যদের সাথে এখন কথা বলতে চাচ্ছি, কারণ নুরুল আমিন আপনি তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারণ আচ্ছা ঠিক আছে। এবার আমাকে রিমন তালুকদার আপনি আমাকে বলেন। রিমন, জি স্যার, আপনি আমাকে এখানে বলেন, এখানে একটা ইয়েলো কালারের আমরা কি দেখতে পাচ্ছি? একটা ডিপ দেখতে পাচ্ছি কিনা? ইয়েলো কালারের, ইয়েলো কালারের। এখন আমি ধরেন আপনার জন্য একটু আমি সুবিধার্থে এখানে একটু হালকা কাজ করব। সে কাজটা হচ্ছে যে এখানে আমি একটা শেপ নিলাম, শেপ থেকে একটা জাস্ট একটা ড্র করব, কি যে এখানে একটা আমি দাগ এঁকে দেব, এইখান থেকে একটা দাগ আঁকলাম। আবার আমি এই দাগটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আবার এখানে আমি পেস্ট করে দিলাম পাশে দিয়ে। আমি এটাকে দিয়ে আবার কি করব, এই ডান দিকে একটা কাজ করব, কারণ এখানে করলাম। দেখতে তো পাচ্ছেন আপনি আসলে? জি স্যার। এখন আমি এটাকে আবার আপনার জন্য ফুল স্ক্রিন করলাম, করে আমি এখন আপনি আমাকে বলেন, এই যে ভেতরে একটা লাল রঙের ডিপ আছে, এই ডিপটার জন্য মনে করেন এই অংশটা, এই অংশটা আর এই অংশটা, এটা কি মার্জিন নাকি প্যাডিং এই লালটার জন্য? এটা মার্জিনই হবে স্যার। মানে বাইরের দিকে আছে? জি স্যার। ভেরি গুড, উত্তর একেবারে সঠিক হয়েছে। আর আমি যদি মনে করি বলি যে ইয়েলো কালারের জন্য এই অংশটা কি? যদি আপনার কাছে একটু কঠিন মনে হয় আসেন জিনিসটাকে আরো সহজ করি। ওকে, এই সেম ঘটনাটা এখন আমি আঁকবো, মানে কোডিং এর মাধ্যমে। ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কোডিং করুন। আপনাদের এখানে যার কাছে নয়েজ হচ্ছে, আসেন এই জিনিসটা এখন আমরা কোডিং এর মাধ্যমে করবো, এক্সাক্ট কোডিং এর মাধ্যমে। কোথায় যেন সাউন্ড হচ্ছে, আপনাদের একটু মিউট হয়ে যাচ্ছে। আমি ধরে যাচ্ছি। আচ্ছা দেখেন, কাছে আওয়াজ হচ্ছে। আচ্ছা শোনেন রিমন তালুকদার, আপনি যদি ক্লিয়ার হয়ে থাকেন তো ওকে, না ক্লিয়ার হয়ে থাকলে এখন আমরা আবার এই কাজটা জাস্ট সেম কাজটা করবো। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখন চিন্তা করে এইখানে আমাদের একটা ডিপ আছে, এই ডিপটা ধরে নিচ্ছি 400x400 করে ফেললাম। 400x400 করার পর এটাকে আমরা বলে দিলাম আরইডি রেড কালার করে দিলাম। হ্যাঁ,
রেড কালার করে দিয়ে আমরা জাস্ট এই ডিপটার জন্য আমরা কোনো প্যাডিং মার্জিন কিছু রাখবো না, আমরা এখানে শুধু একটা মার্জিন দেবো, মার্জিন দিয়ে বলবো 0 দিয়ে অটো বলবো। কেন বলবো? যে এটা যেন ওই যে আপনার মতো সেন্টারে যেন চলে যায়। ওকে, সেন্টারে চলে গেল, কথার কথা সেন্টারে গেছে, এটা মনে করে নিলাম। আর ভেতরে প্যারাগ্রাফ গুলো ছিল সেই প্যারাগ্রাফ গুলোকে আমি এখনকার জন্য বন্ধ করে দেবো, এগুলো এখন ইউজ করবো না, কারণ আপনাকে শুধু এখন ডিপ দেখাবো। তো এখন কথা হচ্ছে যে এখন আমার টার্গেট কি, ধরে নেন যে এই লাল রঙের ডিপটার মাঝে আমি একটা মাঝে ঠিক না, মানে এর ভেতর একটা আমি আরেকটা ডিপ নিব, সেটা হোয়াইট কালারের, ঠিক আছে? যে এর ভেতরে একটা হোয়াইট কালারের ডিপ নিব। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন, এই জাস্ট এই ডিপের মাঝে আরেকটা সুন্দর মতো একটা ডিপ নিতে হবে, তাহলে তো একটা ডিপ নিতে পারবো, ঠিক না? তো ডিপ নিলাম, তার স্টাইলে গিয়ে আমরা বললাম যেহেতু 400 ছিল, এটাকে একটু ছোট একটা ডিপ নিই, কারণ এটাকে আমরা বললাম যে 200, এটার ওয়াইড আমরা বলছি 200 পিক্সেল, আর আমরা সেই সাথে তার হাইটটা বলছি যে 200 পিক্সেল, তার গোল মানে একদম 4 কোণা স্কয়ার সাইজের হবে, এবং তার আমরা বলছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বলছি ব্যাকগ্রাউন্ড সাইজ না, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা দেখবো যে ওটার মাঝে একটা হোয়াইট কালারের ছোট্ট একটা 200 একটা পিক্সেলের হয়ে গেল। এখন আমার যে জিনিসটা আমি তখন আপনাদের এঁকে দেখালাম, এখন ওই জিনিসটা আমরা ইমপ্লিমেন্টেশন করছি। হ্যাঁ, এখন দেখেন, আমি যদি লাল রঙের ডিপটার জন্য একটা প্যাডিং বলে দিই, তাহলে দেখবো হোয়াইট কালারটা কোথায় একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে ছেড়ে চলে যাবে, ঠিক কিনা? তো তাহলে আমরা কি করলাম, আমরা সিএসএস এ গিয়ে এখানে গিয়ে মার্জিন অটো করেছি, এখানে আমরা বললাম প্যাডিং বললাম 50 পিক্সেল। তাহলে আমরা কি দেখবো যে সে তার চারিদিক থেকে 50 পিক্সেল করে ছেড়ে চলে গেল, ঠিক আছে? প্যাডিং, তাহলে প্যাডিংটা কার জন্য? লাল রংটার জন্য, ঠিক আছে? লাল রঙের জন্য আমরা প্যাডিং দিলাম, আর প্যাডিংটা যে ইমপ্লিমেন্টেশন হলো তার ভেতর যেগুলো এলিমেন্ট আছে তাদের উপর। তো এখন আমি এই প্যাডিংটা বলছি যে না, আমি এই প্যাডিংটা ব্যবহার করব না, আমি চাচ্ছি প্যাডিং ব্যবহার না করে হোয়াইট কালারের যে ডিপটা আছে সেই ডিপটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে, এটা চাচ্ছি আমি। হ্যাঁ, তো তাহলে কি করতে হবে? মার্জিন দিতে হবে, ঠিক না? এর জন্য মার্জিন দিতে হবে। তো এখন দেখেন আমি কি করব, আমি এখন তাহলে যে হোয়াইট কালার ডিপ আছে তার জন্য আমি কোনো একটা ক্লাস কিংবা আইডি ব্যবহার করব। তো আমি তার একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে আমরা এটাকে বলে দিচ্ছি div2 বলে দিলাম ক্লাস। তাহলে div2 যদি বলি তাহলে এক্সটার্নাল CSS এ গিয়ে আমরা এখানে জাস্ট লিখতে পারি না যে .div2, সেটা লেখা যাক .div2 লেখা থাকে। তো এখানে আমরা জাস্ট বলে দিতে পারি না যে মার্জিন, ধরেন মার্জিন আমি ধরেন কথার কথা যে মার্জিন আমি বললাম যে মার্জিন টপ বললাম টপ, তাহলে মার্জিন টপ দিয়ে আমি যদি বলি 100 পিক্সেল, তাহলে সে কি হবে বলেন তো? এখন আমার এই হোয়াইট কালারটা কোন দিক থেকে 100 পিক্সেল ছাড়বে? উপর দিক, উপরের থেকে, এই যে দেখেন উপরের থেকে। মানে এটা খুব সিম্পল, যে লেফট সাইডে আর 100 ছেড়ে দিই, তাহলে দেখবেন এটা একেবারে সেন্টারে চলে গেছে। কারণ কি, যে 400 থেকে অর্ধেক হয় 200, তাহলে ওই 200 কে যদি আমরা 100 করে ভাগ করে দিই তাহলে তো সেটা সেন্টারে চলে যায়। এটা একটা কিন্তু সূত্র, হ্যাঁ, এটা কিন্তু একটা মজার বিষয় কিন্তু, ঠিক আছে? জাস্ট মার্জিন রাইট না, মার্জিন রাইট একদিকে দিলে হবে, লেফটে দিলে হবে, রাইটে দিলে হবে। তারপর আপনি যদি 100 পিক্সেল বলেন তাহলে আপনার আর কোনো মার্জিন অ্যাড করতে হবে না, অটোমেটিক্যালি এটা সেন্টারে চলে যাবে, সেন্টারে চলে যাবে। খেয়াল করেন, তাহলে আমি চেষ্টা করলাম আপনাদেরকে এতক্ষণ ধরে, রিমন তালুকদার, প্যাডিং হচ্ছে যে নিজের সাথে সম্পর্কিত, আর মার্জিনটা হচ্ছে কি যে আরেকজনের সাথে সম্পর্কিত। মানে কি, এই সাদা ডিপটার সাথে লাল ডিপের কি সম্পর্ক হবে সেটাই বলছি আমরা মার্জিনের মাধ্যমে, আর লাল ডিপের সাথে আবার সাদা ডিপ আবার করছি তার প্যাডিং এর মাধ্যমে, লালের প্যাডিং এর মাধ্যমে। তো এটাই হচ্ছে মার্জিন এবং প্যাডিং। তো জিনিসটা আপনারা আরো ভালো মতো ক্লিয়ারলি শিখতে চাইলে একটু ডকুমেন্টেশন পড়তে হবে, এই ডকুমেন্টেশনটা সুন্দর মতো পড়তে হবে, কারণ স্টাডি ছাড়া আপনি শুধু আমার কাছে শুনে শুনে কম শিখতে পারবেন, মানে বেশি শিখতে গেলে আপনাকে আরো বেশি স্টাডি করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা ভালো মতো পড়বেন। এখন আপনাদের মাঝে থেকে কেউ আমাকে বলতে পারবেন আমি এই সাদা রঙের ঠিক সেন্টারের মধ্যে আমি আরেকটা ইয়েলো কালারের ডিপ আঁকতে যাচ্ছি, কি করতে হবে? কে বলতে পারবে?
ওই সাদা কালারের দ্বীপের ভিতরে আরেকটা দ্বীপ নিয়ে আরেকটা ডিপ দিতে হবে। আপনি পুরো কোডটা আমাকে বলেন তো কি করব। এই যে এখন আমি আসলাম সাদাটা ডিপের মধ্যে, এখন কি করব? আরেকটা দ্বীপ নিয়ে ডিপ নিয়ে কি করব বলেন তো? তারপরে স্টাইলে গিয়ে ওই ওয়েট হাইট ওইভাবে দিতে হবে স্টাইল নিয়ে। ওইটা কত দিলে সেন্টারে যাবে বলেন তো? 100 মনে হয়। 150, হ্যাঁ 50 তাহলে সেন্টারে যাবে। এগুলা কিন্তু এক ধরনের সূত্র আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, 50 পিক্সেল। এবার আমি কি করলাম, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ না ব্যাকগ্রাউন্ড কালার। দেন আমি এখানে বলে দিচ্ছি যে ইয়েলো। এখন আমি যদি এখানে যাই রিলোড দিই তাহলে দেখতে পাবো এই যে একটা ইয়েলো রঙের কালারে চলে আসছে। হ্যাঁ, ছোট্ট করে একেবারে 50 পিক্সেলের। আমরা 100 যদি দিই তাহলে দেখবো যে বড় হবে, একটু বড় হবে। 100 দিয়ে আমরা দেখি হলো 100 হলো, কিন্তু 100 হলে আবার সেটার প্যাডিং একটু কম করে দিতে হবে, নাহলে কিন্তু দেখা গেলো বড় হয়ে যাবে, তখন সাইজটা ঠিক মতো হবে না। হ্যাঁ, তো এখানে আপনি যেটা করবেন, এখন আমরা এটার জন্য এই ডিভের জন্য একটা ক্লাস তাহলে ব্যবহার করি। হ্যাঁ, যেহেতু ক্লাস শেখাচ্ছি ভালো মতো, আপনাদেরকে ক্লাসটা ভালো মতো শিখিয়ে ফেলি। এটা বাইরে গিয়ে আমাদের লিখতে হবে ক্লাস। দেন এটার ক্লাস নাম দিলাম আমি div3। ঠিক আছে, তাহলে div3 এর জন্য আমি এক্সটার্নাল সিএসএস এ গিয়ে এখানে এখন div3 এর জন্য কি দেব, ডট দেব, ডট দিয়ে এটা লিখবো। লেখার পর সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমি কি করব, কোডটা লিখবো। সেই কোডটা কি হবে, আমি এখানে বলবো মার্জিন টপ, আর এটা দিব কিন্তু 50 করে দিব আর কি। হ্যাঁ, এখন 100 করে না, 50 করে। এখানে আমরা বলবো যে 50, আর এটার ক্ষেত্রে আমরা বলবো 50। তাহলে দেখবো ওটাও আমাদের সেন্টারে চলে গেছে। কিন্তু উপরে টপে হচ্ছে টপে 50 বাকি মনে হয় নাই। হ্যাঁ, এটার জন্য নিচ্ছে না মার্জিন টপ। আচ্ছা, আমরা যদি এটা না করে একটা কাজ করি তাহলে কেমন হয় বলেন তো? আচ্ছা, সিএসএস এ কমেন্ট করতে হয় এভাবে, মাথায় রাখবেন সবাই, যে একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়, তারপর একটা স্টার চিহ্ন দিতে হয়, দিয়ে কোড ব্লক করতে হয়। এটা কমেন্ট করা বলে। হ্যাঁ, সবাই এটা মাথায় রাখবেন। আমরা div2 এর জন্য একটা কাজ করি, মানে প্যাডিং দিয়ে দিই div2। তাহলে কি হবে, এই ইয়েলো কালারটা চারিদিক থেকে পিক্সেল করে ছাড়বে, কিন্তু তার নিজের সাইজও বড় হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো খুবই বোঝার আছে। হ্যাঁ, যে প্যাডিং কখন ব্যবহার করবেন, প্যাডিং কখন ব্যবহার করবেন না, এগুলো কিন্তু খুবই বোঝার একটা বিষয়। মানে এটা দেওয়ার কারণে কি হয়ে যাচ্ছে আপনার জানেন, এটা হচ্ছে চারিদিক থেকে এভাবে এভাবে ছেড়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনার প্যাডিং ব্যবহার না করতে বলা হয় সিএসএস এ। হ্যাঁ, মানে এই ডকুমেন্টেশনটাতে একেবারে ডিটেলস বলে দেওয়া আছে যে আপনি কোন জায়গায় প্যাডিং ব্যবহার করবেন, কোন জায়গায় আপনি প্যাডিং ব্যবহার করতে পারবেন না, এই বিষয়গুলো একদম ডিটেলস বলে দেওয়া আছে। মার্জিনের ক্ষেত্রেও সেম, কোথায় কোথায় আপনি মার্জিন ব্যবহার করতে পারবেন এবং মার্জিনটা আপনাকে কিভাবে করতে হবে সেই জিনিসগুলো বলে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখবো যে এরকম করে কাজ করছে না, তখন কিন্তু সেটা রেসপন্সিভ হয়নি। ওই জন্য আমরা চেষ্টা করব পার্সেন্টেজ দিয়ে স্পেসিফিক করতে। হ্যাঁ, যেমন মনে করেন যদি আমরা এখানে এই 3 নাম্বারটার ক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে জিনিসটা দিতাম, তাহলে জিনিসটা আরো ভালো মতো কাজ করতে পারতো। যেমন ধরেন এখানে আপনি কি করলেন, প্যাডিং এর ক্ষেত্রে আপনি বললেন, ধরেন কথা যেখানে ধরেন 10% বললেন। হ্যাঁ, প্যাডিং মার্জিন টপ 10%, তাহলে 100% থেকে 10% বাদ দিয়ে যেটা হয় সেই জিনিসটা এখানে কাজ করতো। হ্যাঁ, ধরেন আমি একটা কাজ করি, এখানে একটা 10% এর জন্য কাজ করতো। এখন খেয়াল করেন এখানে যদি আমরা যাই, দেখেন 10%, এটা কাজ করে শুধু মার্জিন লেফট ব্যবহার করে দেখেন তো কাজ করে কিনা। এটা দেখুন, শুধু মার্জিন লেফট, টপ না দিয়ে আমরা শুধু মার্জিন লেফট ধরেন এখানে বললাম আমি 50 পিক্সেল মার্জিন লেফট, তার মানে শুধু বাম দিক থেকে 50 পিক্সেল ছেড়ে থাকবে। এই যে 50 পিক্সেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি আমি টপ থেকে 50 ছাড়তে চাই, টপ থেকে, কিন্তু টপ কেন কাজ করছে না, এটাই হচ্ছে আমার কোশ্চেন।
টপটা কেন কাজ করছে না? ডিপ টু ডিসপ্লেটা ব্লক করে নেন তখন কাজ করবে। এইটার ক্ষেত্রে ডিসপ্লে ব্লক। ডিপ টু তে ব্লক করে দেখেন এখন কাজ করবে। এটা করার পর এবার আমরা মার্জিন যদি টপ দিই, মার্জিন টপ দিলে এখন আমরা দেখি কাজ করছে না। হ্যাঁ, কাজ করছে না। হ্যাঁ, টপে কাজ করছে না। এটার পিছনে কোনো কারণ নিশ্চয়ই আছে, ওটা আমরা একটু খুঁজে বের করে দেখতে হবে, বা এটার এক্সপ্লেনেশনটা কি, কেন হচ্ছে না, এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, একটা কাজ করি, ছোট করে একটা দিয়ে দেখি তো, 20 পিক্সেল। ডিপ এটা ব্লক করে দেখেন তো হয় কিনা। আচ্ছা, সমস্যা নাই, এটার একটা সমাধান আছে, ওটা আমরা বের করবো, ওটা আমি আপনাদেরকে নেক্সট ডেতে দেখাবো। এখন আমরা যেখানে ছিলাম সেই জায়গা থেকে পরবর্তী বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করি। তো এখন আপনাদের যেটা কাজ হবে, এখন আপনাদেরকে একটা কাজ দেব, এই কাজটা আপনাদের সবাইকে করতে হবে। সেটা হলো সিএসএস এর, আমরা তো সিএসএস নিয়ে শুরু করে দিলাম পড়তে, কিন্তু সিএসএস এটার পূর্ণ অর্থ কি এই জিনিসটা আমরা এখনো পড়িনি। তো আপনারা এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই 11 নাম্বার পর্যন্ত মার্জিন মানে প্যাডিং পর্যন্ত এই কয়টা টপিকের প্রত্যেকটা টপিক লাইন বাই লাইন এখন পড়েন আপনারা। পড়া যখন হবে তখন আমাকে যে কমেন্ট কিভাবে করতে হয়, কালার কিভাবে, ব্যাকগ্রাউন্ড কিভাবে, বর্ডার কিভাবে, মার্জিন কিভাবে, প্যাডিং কিভাবে, এই কয়টা জিনিস এখন স্টাডি করবেন। স্টাডি করে আমি এটার উপর আপনাদেরকে যখন আপনাদের পড়া শেষ হবে আপনারা বলবেন যে হ্যাঁ আমাদের হয়ে গেছে স্টাডি করা। প্রতিটার জন্য আমি 5 মিনিট করে যদি দিই তাহলে হয়ে যায় প্রায় 50 মিনিট। অত টাইম দিব না, আপনারা প্রতিটার জন্য 3 মিনিট করে টাইম দিচ্ছি। আপনি 30 মিনিট এটা স্টাডি করবেন সবাই। আর 30 মিনিট পর আমি আপনাদেরকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো, এখান থেকে যে কোনো লাইন বাই লাইন সবাই পড়বেন। যেমন এখানে আপনাকে সিএসএস এর পূর্ণ অর্থ কি, ক্যাসকেডিং স্টাইল শিপস, এই কথাটা পড়বেন। তারপর আমরা যখন সিএসএস ব্যবহার করি তখন কেন সিএসএস টা ব্যবহার করি, এই বিষয়গুলো সব ডিটেলস লেখা আছে। সো এটা স্টাডি করেন, আমি একটু পর আপনাদেরকে প্রশ্ন করবো। ওকে।